ধানমান্ডির আঁকাবাঁকা গলি ধরে এগিয়ে চলেছে মেহেক। সে ভীত দৃষ্টিতে বারবার পেছনে ফিরে দেখছে আর এগিয়ে যাচ্ছে। সে মতিঝিলের পথ ধরে বাড়ি ফিরছিল। কলেজ থেকে বেরার পথেই তার পিছু ধরেছে কিছু বখাটে ছেলেরা। মেহেক শুকনো ঢোক গিলে পা চালিয়ে সামনে এগিয়ে যায়। পেছনে ছেলেগুলো মেহেকের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তারা আস্তে আস্তে প্রায় মেহেকের কাছাকাছি চলে আসছে। ভয়ে মেহেকের পা যেন বারবার কাঁপছে। এমন পরিস্থিতিতে সে আগে কখনোই পড়েনি। গলির রাস্তাও শুনশান, দুপুর হওয়ায় তেমন কেউ নেই। তবুও সে সাহস করে সামনে এগিয়ে যাচ্ছে। পিছন থেকে ভেসে আসছে ছেলেগুলোর অশ্লীল শিসের শব্দ। তাদের মধ্যে কেউ একজন বলে, এই যে মিস, এত দ্রুত হাঁটছো কেন? একটু দাঁড়াও না। ছেলেগুলো মেহেকের কাছাকাছি চলে আসে। পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নোংরা ভঙ্গিমা করে হাসতে থাকে। একজন খেকিয়ে ওঠে, এত তাড়া কিসের? আমাদের একটু সময় দিলেও তো পারো। অন্যজন সঙ্গে সঙ্গে যোগ দেয়, এই যে রূপসী, একবার হাসো না, আমাদেরকে কি পছন্দ হচ্ছে না? মেহেক ভয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। তাদের বাজে কথাগুলো তার কান ঝালাফালা করে দিচ্ছে। সে কোনো কথার জবাব দেয় না, আর না তাদের দিকে ফিরে তাকায়। কিন্তু ছেলেগুলো আরও এগিয়ে আসে। একজন ঠিক মেহেকের কাঁধ ঘেঁষে সমান্তরাল হাঁটতে থাকে। হঠাৎ খপ করে মেহেকের ওড়না টেনে ধরে। ওড়নায় টান পড়তেই মেহেক দাঁড়িয়ে যায়। ছেলেটা মেহেকের দিকে তাকিয়ে কুৎসিত হাসে। হঠাৎই মেহেকের রাগ তত্তর করে বাড়তে লাগে। ভয় ছুঁড়ে ফেলে সাহস করে ছেলেটির গালে টেনে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শক্ত কণ্ঠে বলে, রাস্তায় মেয়ে মানুষ দেখলেই গা ঘেঁষতে ইচ্ছে করে? লম্পট কোথাকার, ঘরে মা বোন নেই? হঠাৎ থাপ্পড়ে সবাই অবাক হয় কিছুটা। ছেলেটা থাপ্পড় খেয়ে আরও রেগে যায়। মেহেকের দিকে তাকিয়ে কুৎসিত হেসে বলে, মা বোন তো আছে, কিন্তু তোমার মতো সুন্দরী পেট পার্টনার নেই। তোমার সাহস কীভাবে হয় আমাকে থাপ্পড় মারার? সাহস যখন দেখিয়ে যে ফেলেছো, এবারের পরিমাণ তোমাকে ভোগ করতে হবে। ছেলেটা মেহেকের ওড়না হাতে পেঁচিয়ে নেয়। তার দিকে দুপা এগিয়ে যায়। মেহেক ভয়ে কেঁপে ওঠে। রাগের মাথায় মেরে দিয়েছে। এখন কি হবে তার? আশেপাশে তাকিয়ে দেখে সে শুনশান গলি। বাঁচানোর মতো কেউ নেই। দেখুন, একদম আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব। মেহেকের কথায় সবাই উচ্চস্বরে হাসে, যেন সে খুব মজার কথা বলেছে। চিৎকার করে কোনো লাভ নেই, এখানে কেউ আসবে না। এই শহরে কেউ কারোর জন্য লড়াই করে না। ছেলেটা মেহেকের আরও কাছে চলে যায়। ওড়নাটা প্রায় তার খাতে চলে এসেছে। মেহেক চেষ্টা করেও ওড়না রাখতে পারে না। ছেলেটা ঝটকা টান মেরে ওড়নাটা নিজের কাছে নিয়ে নেয়। মেহেক নিজের দুই হাত আড়াআড়ি করে বুকের ওপর রাখে। রীতিমতন সে ভয়ে কাঁপছে। কান্না চলে আসছে। এরকম পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। আগে যদি জানতো এমন কিছু হবে, তাহলে কখনোই এদিকটায় আসতো না। দেখুন, আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের কি ক্ষতি করেছি? সবাই আবার হেসে ওঠে। ছেলেটা মজার ভঙ্গিতে বলে, তোমাকে তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি সুন্দরী। নজর যেহেতু পড়েছে, আমাদের ইচ্ছা না পূরণ করে ছাড়া পাচ্ছ না। মেহেক কান্না আটকাবার বহু চেষ্টা করে। ভাঙা ভাঙা গলায় বলে, প্লিজ এমনটা করবেন না, আমি আর কখনো এইদিকে আসবো না, এবারের মতো মাফ করে দিন। ছেলেগুলো মেহেকের কথায় পাত্তা দেয় না। তারা মেহেকের দিকে এগিয়ে যেতে থাকে। মেহেক যত পিছিয়ে চলেছে, তারা তত এগিয়ে চলেছে। গলির দুই পাশে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, যেন সে পালাতে না পারে। মেহেক পেছনে যেতে যেতে দেওয়ালের সঙ্গে বাড়ি খায়। পিঠ ঠেকে যায় দেওয়ালে। তার সামনেই অন্য হাতে পেঁচিয়ে ঠোঁটে কুৎসিত হাসি নিয়ে এগিয়ে আসছে ছেলেটা। ছেলেটা মেহেকের কাছাকাছি চলে আসে, হাত বাড়িয়ে দেয় মেহেকের সোজা। মেহেক আকুতি মিনতি করে, তবে সে এসব কানে নেয় না। ছেলেটা মেহেকের শরীরে হাত দেওয়ার আগেই কে একজন তাকে বাঁচিয়ে নেয়। ছেলেটাকে লাথি মেরে পাশে ফেলে দেয়। মেহেক মুখ উঁচিয়ে সামনে তাকায়। সামনে বাঁচানো ছেলেটাকে সে চেনে, শুধু চেনেই না, ভালো করেই জানে। তার সামনে দাঁড়িয়ে আছে নীল চৌধুরী, এই ঢাকা শহরের টপ বিজনেসম্যানের একমাত্র ছেলে। মেহেক তাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। ছেলেটার কর্মকাণ্ড সম্পর্কে সে অনেকটাই জানে। নীল চৌধুরী বেপরোয়া টাইপের, সবসময় মারামারি, অভদ্রতামি, কাউকে পরোয়া করে না। সবাই তার নাম শুনলেই ভয় পেয়ে যায়। মেহেকও তাকে ভয় পায়। মেহেকের ভাবনা ভাঙে। ওড়না ছিনিয়ে নেওয়া ছেলেটার চিৎকারে
নীল তাকে রাস্তায় ফেলে একের পর এক ঘুষি মেরে চলেছে। বাকিরা নীলকে দেখতেই পালিয়েছে। পড়ে থাকা ছেলেটা ঠোঁট কেটে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। মুখের বিভিন্ন জায়গায় কালশিটে পড়ে যাচ্ছে। সে ব্যথায় চিৎকার করেই যাচ্ছে, তবে নীল সেদিকে বিন্দুমাত্র খেয়াল করছে না। সে ছেলেটাকে মারতেই ব্যস্ত। একসময় নীল উঠে দাঁড়ায়, ছেলেটাকে কলার চেপে দাঁড় করায়। তারপর তেজি কণ্ঠে বলে, নেক্সট টাইম যদি দেখেছি কোনো মেয়েকে ডিস্টার্ব করেছিস তাহলে পরের বার তোর অবস্থা এর চেয়েও খারাপ হবে। এবারের মতো মাফ করে দিন স্যার। আর কখনো আমি মেয়েদের কিছু বলবো না, চোখ তুলেও তাকাবো না। নীল ছেলেটার হাত থেকে ওড়নাটা কেড়ে নেয়। তারপর লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে। ছেলেটা পড়েও আবার উঠে দাঁড়ায়, দৌড়ে পালিয়ে যায়। নীল মেহেকের সামনাসামনি দাঁড়ায়, তার দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহেক নীলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ভরকে যায়, মাথা নিচু করে ফেলে। নীল নিঃসুপে হাত বাড়িয়ে ওড়নাটা মেহেকের দিকে এগিয়ে দেয়। মেহেক কাপা কাপা হাতে ওড়না নিয়ে পড়ে ফেলে। নীল গম্ভীর কণ্ঠে মেহেককে বলে, নাম কি? মেহেক থতমত খায়। কেন যেন নীলকে দেখেই প্রচুর ভয় লাগছে। উত্তর দেওয়ার মতন শক্তি পাচ্ছে না। কিছুটা সময় পেরিয়ে গেলেই মেহেক কাপা কাপা গলায় বলে, মেহের। শুধুই মেহেক? আগে পিছে কিছু নেই? মেহের শিকদার। একা একা এই রাস্তায় কেন এসেছো? তোমার বাসা কোথায়? ধানমন্ডি নয়। আজকে কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল, সেখান থেকেই ফিরছিলাম। তবে দুপুর হওয়ায় কোনো রিক্সা খুঁজে পাইনি, এই জন্য এই শর্টকাটের মধ্যে রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিলাম। ফার্স্ট ইয়ার? জি। কোন কলেজ? মেহেক এবার কিছুটা বিরক্ত হয়, তবে তা মুখে প্রকাশ করে না। হেল্প করেছে বলে এত প্রশ্ন করবে, এখানে দাঁড়িয়ে থাকতে তার ভয় লাগছে। এতদিন নীল চৌধুরীর নাম শুনে এসেছে, তাকে সবার দেখা দেখি জমের মতন ভয় পেয়ে এসেছে। মেহেকের মনে হচ্ছে সে সরাসরি জমের সামনেই দাঁড়িয়ে আছে। তবুও নিজেকে স্বাভাবিক করে কাপা কাপা গলায় বলে, ঢাকা সিটি কলেজ। নীল মেহেককে আর কোনো প্রশ্ন করে না। সে বুঝতে পারছে মেহেক ভয় পাচ্ছে। নীল একটা রিক্সা ডেকে মেহেককে উঠিয়ে দেয়। রিক্সা চলতে শুরু করে। মেহেক মাথা নিচু করে আছে এখনো। নীল তার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসে, মনে মনে ভেবে নেয় অনেক কিছুই। আস্তে আস্তে দিনের সমাপ্তি ঘটে। রাত প্রায় 11টার কাছাকাছি। নিজের রুমে বই নিয়ে বসে আছে মেহেক। তাদের বাড়িটা রোড থেকেও বেশ কিছুটা ভেতরে। ছোটোখাটো রংচটা একটা বাড়ি। মেহেকের পরিবার সদস্য বলতে 3 জন। সে, তার বাবা শরীফ শিকদার এবং তার মা শিউলি। সে বাবা মায়ের একমাত্র সন্তান। পড়ার মধ্যে পাশের রুম থেকে শরীফ শিকদার এর কাতরাতর আওয়াজ ভেসে আসে। মেহেকের মনটা আবার খারাপ হয়ে যায়। প্রায় মাস 2 হচ্ছে তার বাবা অসুস্থ, হার্ট প্রবলেম, মাজার হাড় ক্ষয়। তারা মধ্যবিত্ত পরিবারের। মেহেকের বাবা ছোট একটা এনজিওতে চাকরি করে। সেখানে থেকে যা আসে তা দিয়ে সংসার খরচ চালাতেই প্রতি মাসে হিমশিম খেতে হয়। এছাড়াও মেহেকের পড়াশোনার খরচ আছে। ছোট থেকে মেহেক পড়াশোনায় খুবই ভালো। ছোট থেকেই পড়াশোনার প্রতি তার অধিক মনোযোগ। গরিব হলেও শরীফ শিকদার মেয়েকে উচ্চশিক্ষিত হিসেবে গড়ে তুলতে চায়। এই জন্য এখনও বহু কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে নিচ্ছে। তার বড় একটা স্বপ্ন, যেভাবেই হোক মেয়েকে উচ্চশিক্ষিত হিসেবে গড়ে তুলবে। মেহেকও বাবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। দিন রাত এক করে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। তার অতুলনীয় রেজাল্টের কারণে স্কলারশিপে খরচ ছাড়াই কলেজে ভর্তি হয়েছে। মেহেক সবসময় চেষ্টা করে পরিবারের পাশে দাঁড়ানোর, কিন্তু একজন মেয়ে হয়ে কোনোভাবেই তার ইচ্ছাটা পূরণ হয় না। বাবার জন্য অনেক কষ্ট হয়। একমাত্র তাদের জন্য তার বাবা অসুস্থ হয়েও কত কষ্ট করে চাকরিটা করে চলেছে। দিনের পর দিন এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মেহেক দীর্ঘশ্বাস ফেলে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। নতুন কলেজে পা রেখেছে, এখন তার খুব ভালো করে পড়তে হবে। পড়তে চেষ্টা করলেও তার মনোযোগ আসছে না। বারবার মনে পড়ে যাচ্ছে দুপুরের ঘটনাটা। সেগুলো মনে পড়তেই মেহেকের শরীর কেঁপে ওঠে। কি এক বিশ্রী ঘটনার সম্মুখীন হয়েছিল সে। যদি নীল চৌধুরী ঠিক সময়ে না আসতো তাহলে তার কি হতো? মেহেকের 2 চোখের পাতায় নীলের মুখটা ভেসে ওঠে। সে এতদিন নীলকে খারাপ হিসেবেই দেখে এসেছে, যদিও একদম সরাসরি আগে কখনোই তাদের দেখা হয়নি। তবে কিছুদিন পরপরই শুনেছে তার নামে হাজারো রিপোর্ট। শুধু মেহেক নয়, নীলকে এই ঢাকা শহরে এক নামে চেনে। সবাই তাকে রাগী, বদমেজাজি, বেখাপ্পা হিসেবেই চেনে। এমন কোনো দিন নেই যে সে মারামারি করে না। তাকে অপছন্দ করার মতন হাজার হাজার কারণ রয়েছে। তবুও আজকের কারণটার জন্য মেহেক তাকে খারাপ বলতে পারছে না। সে এতটাও খারাপ না, নাহলে তাকে কেন বাঁচাতে গেল? মেহেক নিজের চিন্তা ভাবনায় নিজেই হতাশ হয়।
আজকে মাথায় একের পর এক চিন্তাভাবনা আসছে। পড়ায় একটুও মনোযোগ দিতে পারছে না। কখন থেকে বই নিয়ে বসেছে, তবে এখনো একটুও পড়া হলো না। মেহেকের ধ্যানের মাঝেই রুমে তার মা আসে। এসে মেহেকের উদ্দেশ্যে বলে, রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়, সকালে তো আবার কলেজে যেতে হবে। শিউলি কথা বলতে বলতে মেহেকের পাশে চেয়ারে বসে। আর একটু পরেই ঘুমিয়ে পড়বো। জিজ্ঞেস করাই তো হলো না, আজকে কলেজের প্রথম দিন কেমন কাটলো? কোনো অসুবিধা হয়নি তো? মেহেক মায়ের কথায় শুকনো ঢোক গেলে। দুপুরের ঘটনাটা চেপে যায়। এসব বলে তার মা অতিরিক্ত টেনশন করবে। না আম্মু, কোনো অসুবিধা হয়নি। প্রথম দিন খুব ভালো কেটেছে। মন দিয়ে পড়াশুনো কর, কলেজে গিয়ে একদম বাদরামি করবি না। আর বেশি কারোর সাথে মেশার দরকার নেই, কারোর সাথে বেশি কথা বলবি না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলবি। আচ্ছা ঠিক আছে। দুজনে এটা ওটা নিয়ে কথা বলতে থাকে। মেহেক একসময় বলে, আব্বুর কি অসুস্থতা বেড়ে গেছে আম্মু? শিউলি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, মাজার ব্যথাটা আবার বেড়েছে। এ আর নতুন কি, তুই এসব নিয়ে টেনশন করিস না। ডক্টর বলেছে অপারেশন করতে, তাহলে করছো না কেন? আমাদের তো কিছু টাকা গোছানো আছে। যতটুকু আছে তা খুব সামান্য, এই ক টাকায় চিকিৎসা হবে না। আর তুইও বড় হয়ে গেছিস, তোর বাবা ওই টাকাগুলো তোর বিয়ের জন্য রেখেছে, সে কিছুতেই চিকিৎসা করতে চাইছে না। বিয়ের জন্য চিকিৎসা করতে হবে না? এটা কেমন কথা? তুই বুঝবি না, পড়াশোনায় মনোযোগ দে, তোকে এসবে চিন্তা করতে হবে না। শিউলি শুকনো হাসি হেসে উঠে দাঁড়ায়। রাত বেশি হয়েছে, ঘুমিয়ে পড়। কথা শেষ হতেই সে চলে যায়। মেহেক তার মায়ের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে জানে এই কথাগুলো ইচ্ছাকৃত তার মা এড়িয়ে চলছে। মেহেকের নিজেকে এই পরিবারের বোঝা মনে হচ্ছে, খুব অসহায় মনে হচ্ছে। সে চাইলেও কিছু করতে পারছে না। এই বিপদের সময় মা বাবার পাশে দাঁড়াতে পারছে না। এর চেয়ে বেশি অসহায়িত্ব আর কি আছে? মেহেক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বিছানায় চলে যায়। যদিও এখন তার ঘুম হবে না, তবুও ঘুমানোর জন্য বৃথা চেষ্টা করতে থাকে। রাত পেরিয়ে আবার নতুন দিনের সূচনা ঘটে। সূর্যটা ধীরে ধীরে মাথার ওপর উঠে যায়। শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। মানুষগুলো যান্ত্রিক প্রযুক্তির মতন চলতে শুরু করেছে নিজ নিজ কাজে। অলস ভঙ্গিতে রিকশায় বসে আছে মেহেক। কাল রাতে বেশ দেরি করে ঘুম আসায় সকালে উঠতে দেরি হয়ে গেছে। না চাইলেও তার মা তাকে টেনে তুলে কলেজে পাঠিয়ে দিয়েছে। রিকশা এসে কলেজের গেটের সামনে থামে। মেহেক রিকশা থেকে নেমে আসে, ভাড়া মিটিয়ে ভেতরের দিকে হাঁটতে শুরু করে। ক্যাম্পাসের দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। পেছনে থেকে কেউ তাকে নাম ধরে ডাকছে। মেঘ পেছনে ফিরে তাকায়। পেছনে রোশনিকে আসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। মেহেক, এই মেহেক, দাঁড়া। রোশনি মেহেকের দিকে এগিয়ে আসে। মেঘ হাসি মুখে দুপা তার দিকে এগিয়ে যায়। রোশনি তার খুব ভালো ফ্রেন্ড। তাদের বন্ধুত্ব মাধ্যমিক থেকে। ভাগ্য করে দুজন একই কলেজে চান্স পেয়েছে। মেহেক রোশনির দিকে তাকায়, নিচে থেকে ওপরে খেয়াল করে। এত সেজে গুজে এসেছিস কেন? এখানে কি বিয়ে করতে এসেছিস? বিয়ে করতে না আসলেও বিয়ের জন্য পাত্র সিলেক্ট করতে এসেছি। তোর মতো আমি ন্যাচারাল সুন্দরী না, তাই তো সেজে গুজে আসতে হয়েছে। নাটক বন্ধ কর। আমার চেয়ে তুই বেশি সুন্দর, এই জন্যই বলছিস। কাল নবীনবরণ অনুষ্ঠান ছিল, আসবো বলেও কেন আসিসনি? একটু সমস্যার কারণে। আমাকে তাহলে বলতে পারতি। প্রথম দিন আমি একা এসে কলেজে বোর হয়েছি। রোশনি মেহেককে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, আজকে তো এসেছি, আজকে অনেক মজা হবে। হাঁটতে হাঁটতে দুজন থেমে যায়। ক্যাম্পাসের অপর পাশে বেশ মানুষের ভিড় জমেছে। সবাই চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে। সামনেই হই হুল্লোড়। ছেলেদের মধ্যে মারামারি চলছে। ওখানে কি হচ্ছে? এত মানুষ কেন? দেখে তো মনে হচ্ছে মারামারি হচ্ছে। চল আমরা গিয়ে দেখি। এসবের মধ্যে না যাওয়াই ভালো, মারামারি দেখলে আমার ভয় লাগে। মেহেক রোশনিকে আশ্বাস দিয়ে বলে, কিছু হবে না, আমরা দূর থেকে দেখব। আমি তো আছি। ওকে, চল। দুজন সেদিকেই এগিয়ে যায়, দেখার চেষ্টা করে আসলে কি হচ্ছে। মেহেক ও রোশনি দুজন সেদিকেই এগিয়ে যায়, দেখার চেষ্টা করে সেখানে কি হয়েছে। জায়গাটার আর চারপাশে সবাই ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরেই কয়েকটা ছেলেকে একজন বেঘর মারধর করছে। মেহেক ও রশি উৎসুক হয়ে দাঁড়িয়ে দেখছে দূর থেকে। কে মারছে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। ছেলেগুলো সবাই মিলেও একজনের সঙ্গে পারছে না। সে একাই সবাইকে মেরে কুপকাত করে ফেলেছে। সবার শরীরে বেশ চোট পেয়েছে।
কারো কারো মাথা ফেটে রক্ত চুইয়ে পড়ছে দরদর করে, তবুও ছেলেটা বিন্দুমাত্র থামছে না। দৃশ্যটা দেখে মেহেকের কাছে রাগ হয়। কে এমন দোষ করেছে এই জন্য এভাবে অমানবিক অত্যাচার করতে হবে? রক্তাক্ত ছেলেগুলোকে দেখে তার কিছুটা মায়াও হয়। ছেলেটা বাকিদের এভাবে মারছে কেন? এত নির্দয়ভাবে কেউ কাউকে মারে? দেখ, ছেলেগুলো বাঁচার জন্য কত ছটফট করছে, আর কলেজের সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ থামাচ্ছে না কেন? হতে পারে কোনো বড়লোক বাবার বখাটে ছেলে, এজন্যই এভাবে সাধারণ স্টুডেন্টের উপর অত্যাচার করছে। এখানে সবাই টাকা ও শক্তির পাওয়ারে চলে। কে বাঁচাতে গিয়ে বিপদে পড়বে দেখছিস না? কোনো স্যার পর্যন্ত আসেনি। আমিও সেটাই ভাবছি। এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, তবুও কোনো স্যার আসছে না। টাকা আছে বলে যা ইচ্ছে তাই করবে নাকি? এভাবে চলতে দিলে সারা জীবন চলবেই। আমাকে কিছু একটা করতে হবে। রশনি মেহেকের কথা শুনে চমকে ওঠে। কি করবি তুই? দেখ, একদম এসবের মধ্যে জড়াবি না। তুই থাম, আমি আসছি। এই না, একদম এসবের মধ্যে যাবি না। মেহিক, যাস না। রশনি মেহেকের কথা শুনে চমকে ওঠে। মেহেক রশনির কথা কানে দেয় না, মারামারি জায়গায় এগিয়ে যেতে থাকে। যেটা এখনও বাকিদের পিটিয়ে চলেছে। সবার মার খেয়ে নাজেহাল অবস্থা, রক্তে তাদের শরীর ভিজে গেছে। তবুও ছেলেটা ক্ষান্ত হয় না। সে আশেপাশে কিছু একটা খোঁজে। এই মারেও তার মন ভরছে না। পাশেই একটা মোটা গাছের ডাল থেকে সে ঠোঁট বাঁকিয়ে হাসে। দুপা এগিয়ে ডালটা হাতে তুলে নেয়। সেটা দিয়ে ছেলেগুলোকে আবার আঘাত করতে আরম্ভ করে। ছেলেগুলো ব্যথায় চিৎকার করছে, পালানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। সবাই চারিদিকে দাঁড়িয়ে ভীতু দৃষ্টিতে দৃশ্যটা দেখছে। কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। মেহেক সেখানে গিয়ে পৌঁছায়। সবাইকে কে মারছে সেটা এখনও দেখতে পায়নি। ছেলেটা অপরদিকে ফিরে সবাইকে আঘাত করছে। মেহেক সামনাসামনি গিয়ে আচমকা লাঠিটা হাত দিয়ে চেপে ধরে। আঘাতকারীকে না দেখেই রাগী কণ্ঠে চিৎকার করে বলে, আপনি কি মানুষ? এভাবে তাদের মারছেন কেন? একজন মানুষ কিভাবে এতটা নির্দয়ভাবে আরেকজনকে মারতে পারে? আপনার টাকা আছে বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? টাকার গরম সব জায়গায় চলে না। আপনি যেই হন না কেন, আপনি সবাইকে এভাবে মারতে পারেন না। আমি এটা হতে দেব না। মেয়ে কথা শেষ করতে পারে না, তার আগে ছেলেটির চেহারা দেখে চুপসে যায়। সরাসরি নীল চৌধুরীকে দেখে সে চমকে ওঠে। এটা যে নীল ছিল সে কল্পনাও করেনি, নাহলে কখনোই সাহস দেখিয়ে আসতো না। মেহেক ভয়ে কেঁপে ওঠে। এখন কি হবে সেটা কল্পনা করতে শরীরে কাঁটা দিয়ে উঠছে। নীল চোখ গরম করে তাকায় মেহেকের দিকে, চোয়াল শক্ত করে ধারালো দৃষ্টিতে পরোক্ষ করে। তার কাজে আজ পর্যন্ত কেউ বাধা দেওয়ার সাহস পায়নি, আর এই মেয়েটা তাকে আটকেছে। নীলের শরীরে রাগ দ্বিগুণ বেড়ে যায়। মেহেক ভয়ে রীতিমতন থরথর করে কাঁপছে। লাঠিটা ছেড়ে মাথা নিচু করে ফেলে। নীল রাগে লাঠিটা দূরে ছুঁড়ে ফেলে। চারিদিকে সবাই ভয়ে তাকিয়ে আছে মেহেকের দিকে। সবাই নীল চৌধুরী এবং তার রাগের পরিমাণ চেনে। এখনো পর্যন্ত তার বিপরীতে দাঁড়ানোর মতন কেউ সাহস দেখাতে পারেনি। আর যে দাঁড়িয়েছে তাকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়েছে। এমনকি কলেজের স্যার পর্যন্ত নীলের উপরে কথা বলতে পারে না। সবাই মেহেকের জন্য আফসোস করতে থাকে। মেহেক মাথা উঁচু করে আরও একবার নীলকে দেখে। নীলের শরীর ঘামে ভিজে গেছে। শরীরের সঙ্গে সাদা শার্ট লেপ্টে আছে। মুখের ওপরে রোদের আভা পড়তে চিকচিক করছে। নীল তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখে মেহেক আরও ভয় পেয়ে যায়। নীল সবাইকে অবাক করে দিয়ে চিবিয়ে চিবিয়ে গম্ভীর কণ্ঠে মেহেককে বলে, ক্লাসে যাও, তোমার সাথে বোঝাপড়াটা আমার একান্ত হবে। মেহেক ভয়ে ভয়ে আবার নীলের দিকে তাকায়। সে এখনও তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল হাত দুটো মুঠো পাকিয়ে রেখেছে, ফলে রগগুলো ফুলে ফেপে উঠছে। নীল এবার বাজখাই কণ্ঠে ধমক দিয়ে বলে, কি হলো, যাও। মেহেক চমকে ওঠে। ভয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে ক্লাসের দিকে এগিয়ে যায়। নীল মেহেকের থেকে দৃষ্টি সরিয়ে মাটিতে পড়ে থাকা ছেলেগুলোর দিকে তাকায়। তাদেরকে উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে বলে, এবারের মতো প্রাণে বেঁচে গেলি। পরের বার একই ঘটনা ঘটলে কেউ তোদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না। নীল সঙ্গে সঙ্গে জায়গা প্রস্থান করে। গটগট পায়ে এগিয়ে যায় কলেজের গেটের দিকে। সবাই দৃশ্যটা দেখে অবাক হয়ে যায়। নীল মেহেকের সঙ্গে কিছুই করলো না। বিষয়টা কেউ হজম করতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই যে যার মতন ক্লাসে চলে যায়। মেহেক ভয়ে ভয়ে হেঁটে সোজা ঢুকে পড়ে ক্লাসে। রশনি মেহেকের সঙ্গেই রয়েছে। রশনি আতঙ্কিত চোখে মেহেককে দেখে তারপর বলে, তুই ঠিক আছিস তো? কি দরকার ছিল ওখানে যাওয়ার? ছেলেটা অনেক রেগে গেছে।
যদি পরে কিছু করে তখন কি হবে? মেহেক কোনো জবাব দেয় না, চুপচাপ নিজের সিটে বসে পড়ে। তার বুক এখনো ধকধক করছে, শরীর কেমন কাঁপছে। রশনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ভয় পাস না, পরেরটা পরে দেখা যাবে। ক্লাস শুরু হয়। নতুন ব্যাচের প্রথম দিন। পরিচয় পর্ব চলছে। যে যার নাম পরিচয় বলছে। পরপর সবাই নিজের পরিচয় দেয়। হাসি মজার মধ্যে প্রথম ক্লাসটা শেষ হতে থাকে। তবে মেহেক এখনও স্বাভাবিক হতে পারছে না। সে নীলকে প্রচুর ভয় পায়, আর তার সামনে তাকে পড়তে হলো। কি একান্ত বোঝাপড়া করবে? ক্লাস টাইম শেষ হলে স্যার বাইরে চলে যায়, সঙ্গে কয়েকজন স্টুডেন্ট বাইরে যায়, বাকিরা ক্লাসেই থাকে। স্যার যেতেই মেহেকের পেছনের বেঞ্চে দুজন মেয়ে তাকে নিয়ে কথা বলতে থাকে। একজন মেহেককে দেখিয়ে বলে, ওই মেয়েটাই না বাইরে নীল ভাইকে থামাইছিল? আরে হ্যাঁ, ওই মেয়েটাই একেবারে গিয়ে লাঠি ধরে ফেলেছিল। আমি তো মেয়েটার সাহস দেখে অবাক। যেখানে কেউ নীল ভাইয়ার মুখোমুখি হতে ভয় পায়, সেখানে সে একদম সাহস দেখিয়ে দিল। হ্যাঁ, তবে আমি অবাক হচ্ছি নীল ভাইয়া কিছুই বলেনি। অন্যদিন হলে তো মেয়েরা তার আশেপাশেও যেতে পারে না। আমার মনে হয় না ভাইয়া এত সহজে মেয়েটাকে ছাড়বে। সমস্ত কথাবার্তা মেহেক শুনতে পেলেও কিছুই বলে না। বুকের ভেতর ভয়টা আরও চাপা দিয়ে রাখল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে নীল চৌধুরীর ঘামে ভেজা রাগী মুখ আর সেই ভয়ঙ্কর দৃষ্টি। ক্লাসের আওয়াজ, হাসাহাসি, পরিচয়, সবকিছুই মেহেকের কাছে যেন দূর থেকে আসা শব্দের মতোই লাগছিল। সে মনে মনে শুধু একটা কথাই ভাবছিল, এবারের মতন হয়তো বেঁচে গেলাম, কিন্তু পরের বার কি হবে? আরও 2টা ক্লাস করে রশনি ও মেহেক বাইরে চলে আসে। আজকে আর ক্লাস করবে না, একদম ভালো লাগছে না। দুজন নিজেদের মধ্যে কথা বলতে বলতে ক্যাম্পাস পেরিয়ে গেটের দিকে যেতে থাকে। হঠাৎ পেছনে থেকে তাদের একজন ডাকে। রশনি, মেহেক কেউ ছেলেটাকে চেনে না। কে আপনি? কোনো দরকার? আপনাকে ওই ভাই ডেকেছে, এখনই যেতে বললো। আর হ্যাঁ, আপনাকে একাই যেতে বলেছে। ক্যাম্পাসের একপাশে দেখিয়ে কথাটা বলে ছেলেটা। মেহেক সেদিকেই তাকায়। একটু দূরে নীল বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি মেহেকের দিকে। মেহেক ভয় পেয়ে যায়। শুকনো ঢোক গিলে কোনো মতে ছেলেটাকে বলে, ওকে। ছেলেটা সেখান থেকে চলে যায়। মেহেকের ভয়ে অবস্থা নাজেহাল, বুকের মধ্যে ধুকপুক করছে। সে রশনিকে বলে, এখন কি করব? আমার তো ভয় করছে। তুই গিয়ে দেখ কি বলে। পাগল হয়েছিস? আমি যাব না। না গেলেই বিপদ বেশি। ওনার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। এখন না গেলে এতে আরো রেগে যেতে পারে। কিন্তু আগেই তোকে বলেছিলাম এসবের মধ্যে যাস না। এখন আর কি করা? কি বলে শুনে আয়, আমি এখানেই অপেক্ষা করছি। মেহেক আর কোনো উপায় পায় না, ভয়ে ভয়ে নীলের দিকে এগিয়ে যায়। নীল গাছের নিচে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেহেক তার সামনে গিয়ে দাঁড়ায়, মাথা নিচু করে আস্তে করে বলে, আমাকে ডেকেছেন? নীল কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর বলে, হ্যাঁ ডেকেছি। কেন? কেন বুঝতে পারছো না? মেহেক শুকনো ঢোক গেলে কিছুটা বুঝলেও দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝায়। বুঝে ফেলা তো উচিত ছিল। সমস্যা নেই, আমি বুঝিয়ে দেব কেন ডেকেছি। নীলের কথার ভঙ্গিতে মেহেক আরও ভয় পেয়ে যায়। নীল মেহেকের দিকে তাকিয়ে ভালো মতো পরোক্ষ করে। মেহেকের কাঁপা কাঁপা হাত দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসে। ভেবেছিলাম তুমি খুব সাহসী, কিন্তু দেখছি কিছু করার আগেই ভয় কাঁপছো। মেহেক তবুও কিছু বলে না। একবার নীলের দিকে তাকিয়ে আবার মাথা নামিয়ে ফেলে। নীল এবার সোজা হয়ে দাঁড়ায়, কণ্ঠটা গম্ভীর করে বলে, আমাকে কতটুকু চেনো? কি কি জানো আমার সম্পর্কে? কিছু জানি না। কিছু না জেনে আমার কাজে বাধা দেওয়ার সাহস কোথায় পেলে তুমি? তুমি জানো আমি এখন তোমাকে কি করতে পারি? সরি, আমি জানতাম না ওইটা আপনি ছিলেন। তাহলে কেন গেলে? সবাইকে একজন এত নির্মমভাবে মারছিল, এই জন্যই বাঁচাতে গেছিলাম। আমি সত্যিই জানতাম না ওইটা আপনি ছিলেন। তাদের দোষের জন্য আমি মেরেছি? নীল চৌধুরী কাউকে এমনি এমনি মারে না। ওরা মেয়েদের ডিস্টার্ব করতো, চাঁদাবাজিতেও জড়িত ছিল, এই জন্যই মেরেছি। কিছু না জেনেই কোনো বিষয়ে ঢুকে পড়ার অভ্যাস বাদ দাও। প্রথমবার বলে ছেড়েছি, নয়তো ওখানেই তোমার শেষ দিন হয়ে যেত। মেহেক শুকনো ঢোক গেলে ভয়ে শরীর থরথর করে কাঁপছে। মনে মনে প্রতিজ্ঞা করে, এবারের মতন বেঁচে ফিরলে জীবনেও নীল চৌধুরীর আগে পিছে আসবে না। সরি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। মাফ? আমার ডিকশনারিতে মাফ বলে কোনো শব্দ নেই। ভুল যখন করেছো
এর শাস্তি তোমাকে পেতেই হবে। মেহেক ভয়ার্ত দৃষ্টিতে নীলের দিকে তাকায়। নীল আবার মেহেককে বলে, শাস্তিটা সময় মতো তোমাকে জানিয়ে দেওয়া হবে। এখন আসতে পারো। মেঘ ওখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে গেটের দিকে চলে আসে। নীল মেহেকের ভয় পাওয়া দেখে হাসতে থাকে। মেহেক যেতে সেখানে রাফি এসে দাঁড়ায়। রাফি নীলের বন্ধু। নীল সহজে কারোর সাথে বন্ধুত্ব করে না, কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। তবে রাফি একমাত্র মানুষ যার সাথে নীল সব কিছু শেয়ার করে। তাদের সম্পর্ক বন্ধুত্বের হলেও একে অপরকে ভাইয়ের মতোই দেখে। রাফি এসে নীলকে বলে, ব্যাপার কি বলতো, যেখানে মেয়েদের দেখতেই পারিস না সেখানে একটা মেয়েকে এত ছাড় দিয়েছিস। প্রথমত সকালে কিছু বললি না, এখন আবার সব কিছু বুঝে বলছিস। তুই তো কখনো কারোর সাথে এত বিনয় ব্যবহার করিস না। কি বোঝাতে চাচ্ছিস তুই? আমি খারাপ? শুধু সবার সাথে খারাপ ব্যবহার করতেই পারি? রাফি নীলের কথায় থতমত খেয়ে যায়। আরে না, তবে আমার মনে হচ্ছে এখানে অন্য কিছু ঘটছে। মানে? এই যে মেয়েটার সাথে এত ভালো ব্যবহার করছিস, বিষয়টা সুবিধার ঠেকছে না। আমি কিছুই বুঝতে পারছি না। তোকে এত কিছু বুঝতে হবে না। মেয়েটার উপর নজর রাখবি, কখন কি করছে, কোথায় যাচ্ছে, সব কিছু আমাকে জানাবি। রাফি নীলের কথায় হাসে, হাসতে হাসতে বলে, আচ্ছা, এবার বুঝলাম তুই তাহলে মেয়েটার প্রেমে পড়েছিস। নীল রাফির কথায় জবাব দেয় না। রাফি আবার বলে, কিন্তু মেয়েটার যদি বয়ফ্রেন্ড থাকে, ও যদি অন্য কাউকে ভালোবেসে থাকে? নীল রাফির কথা শুনে কিছুটা চোয়াল শক্ত করে বলে, থাকবে না? আর যদি থেকেও থাকে, তাকে সরানোর দায়িত্ব তোর। আমি এত কিছু বুঝি না। আমি যেটা পছন্দ করেছি সেটা একান্ত আমারই। আমি যা চয়েস করি তা ছিনিয়ে নিতে জানি। কথা বলতে বলতে নীল বাইকে উঠে বসে। বাইক স্টার্ট করে মুহূর্তে ধুলো উড়িয়ে ক্যাম্পাস পেরিয়ে চলে যায়। রাফি পেছনে থেকে বলে, আরে থাম, আমাকে তো নিয়ে যা। রশনি ও মেহেক রাস্তা দিয়ে হাঁটতে থাকে। মেঘ ফেরার পর থেকে চুপচাপ আছে। রশনি আবারও বলে, চুপ করে আসিস কেন? বল, ওখানে গিয়ে কি হলো? নীল চৌধুরী কি বলল তোকে? মেহেক শুকনো একটা ঢোক গেলে ধীরে ধীরে খুলে বলে সব কিছুই। আমার তো ভয় করছে, যদি কঠিন কোনো শাস্তি দিয়ে দেয়। কিন্তু আমার তো মনে হচ্ছে অন্য কিছু। কি মনে হচ্ছে? আমি যতটুকু জানি নীল চৌধুরী এমন টাইপের নয়। সে কাউকে সময় দেয় না, শাস্তি দিতেও লেট করে না, তোকে কিছুই বলবে না, খামোখা ভয় দেখাচ্ছে। প্রথম থেকেই তোর সাথে ভালো ব্যবহার করছে। আমার কি মনে হচ্ছে জানিস? কি? রশনি কিছুটা লজ্জা পাওয়ার ভঙ্গিমা করেই বলে, আমার মনে হচ্ছে নীল চৌধুরী তোকে ভালোবাসে। মেহেক রশনির কথা শুনে রেগে যায় কিছুটা। থুপথাপ করে দুইটা কিল বসায় রশনির পিঠে। একদম উল্টাপাল্টা কথা বলবি না, এরকম কিছুই না। রশনি পিঠ ধরে বলে, আর যদি সত্যিই হয়ে থাকে তাহলে তুই একসেপ্ট করবি? মেহেক কণ্ঠস্বরে কিছুটা তেজ নিয়েই বলে, না, কখনোই না। মেহেকের কথায় রশনি অবাক হয়ে বলে, তুই জানিস নীল চৌধুরী কত বড় লোক? ওর সাথে বিয়ে হলে রাজরানী হয়ে থাকবি। তাছাড়া দেখতেও কত হ্যান্ডসাম। সব মেয়ে ওর জন্য পাগল। আর তুই বলছিস একসেপ্ট করবি না? না, করব না। আমাদের পরিবারের সঙ্গে তাদের পরিবারের স্ট্যাটাস কখনো মিলবে না। কোথায় আমরা আর কোথায় তারা? গরিব হয়ে বড় লোকের বউ হওয়ার স্বপ্ন আমি দেখি না। আর পার্সোনালি নীল চৌধুরী কাজগুলো আমার পছন্দ নয়। এমন বিশৃঙ্খল ছেলেকে আমি বিয়ে করব না। যে আমার জীবনসঙ্গী হবে তাকে অবশ্যই শান্তশিষ্ট ভদ্র হতে হবে। তাছাড়াও বড় লোকরাই অনেক অহংকারী হয়ে থাকে। রশনি মেহেকের কথা শুনে তার দিকে রাগে চোখে তাকায়, চিবিয়ে চিবিয়ে বলে, তুই কি আমাকেও অহংকারী বললি? রশনি রাগ করার কারণ ধরতে পেরে মেহেক হেসে ফেলে। না, তুই অহংকারী কেন হবি? তুই তো আমার ভালো বন্ধু। কথা শেষ করে মেহেক রশনিকে চাপটে ধরে। দুজনে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। রশনি একসময় বলে, ধনী গরিবের ভেদাভেদে কখনো ভালোবাসার বিচার করতে নেই। তুই তো জানিস আমার আর রায়হানের সম্পর্কের। আমাদের দুজনের সম্পর্ক প্রায় 4 বছর। রায়হান মধ্যবিত্ত পরিবারের,
এজন্য কি আমাদের ভালোবাসা কমে গেছে? সবার পরিস্থিতি এক নয়। আমি এসবে জড়াতে চাই না। আমার বাবা মা যেখানে আমার বিয়ে দেবে আমি সেখানেই করব। তোকে বোঝানো যাবে না। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। বাড়ি ফেরার আগে রেস্টুরেন্টে যাব। চল। না, আমি যাব না, তুই যা। কেন যাবি না? তুই তো বললি আজ সকালে খেয়ে আসার সময় পাসনি। না, আমি এমনিতেই যাব না। এখনই তো বাড়ি যাব, গিয়েই খাবো। ও, বুঝেছি। তুই টাকার জন্য যাবি না বলছিস? আমি থাকতে তুই কেন টাকা দিবি? শোন, বন্ধুত্বের মাঝে একদম অচেনা পরের মতো ভাব নিবি না। আমি একা যাব না, তুইও আমার সঙ্গে যাবি। রশনি মেহেকের বারণ শোনে না, তাকে এক প্রকার জোর করে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়। খাবার অর্ডার দিয়ে দুজনে বসে থাকে ভেতরে, একে অপরকে সাথে একটা এটা নিয়ে কথা বলতে থাকে। কিছু মুহূর্তের জন্য মেহেক নীলের ভয়গুলো ভুলে যায়। দিনের আভা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। সূর্যটা পশ্চিমে হেলে পড়ে। শহরের আনাচে কানাচে রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। রাতের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্ধকার। প্রায় মধ্যরাত। শুনশান ধানমান্ডি লেকপাড়। সবাই নিজ নিজ কর্মস্থল ত্যাগ করে ঘরে ফিরেছে। ধানমান্ডির দক্ষিণ পাশে কিছুটা নির্জীব এলাকা। এখানে দিনেও তেমন একটা মানুষের আনাগোনা নেই। রাতে একদম জনমানবহীন। নিস্তেজ রাস্তা পেরিয়ে সাধারণ গতিতে একটা মিনি ট্রাক এগিয়ে যেতে থাকে। ট্রাকের মধ্যে ড্রাইভার সহ আরও একজন রয়েছে। দুজনেই নেশায় বুঁদ হয়ে আছে। কোনো মতে গাড়িটা চালিয়ে যাচ্ছে, তবে এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়নি। হঠাৎ তীব্র একটা শব্দ হয়, সঙ্গে সঙ্গে ট্রাকটা থেমে যায়। গাড়ির ভেতরে দুজনেই চমকে ওঠে। দুজনে গাড়ি থেকে নিচে নেমে আসে। ড্রাইভার গাড়ির চাকা চেক করে। তার সঙ্গে রয়েছে রতন, সে একজন কাউন্সিলর। সকলের সামনে একজন দেশসেবক হলেও গোপনে রয়েছে তার প্রচুর অনৈতিক ব্যবসা, ড্রাগস, মাদক সাপ্লাই, এমনকি নারী পাচারকারীদের সঙ্গেও সে যুক্ত। সবাই তাকে এক নামে চেনে, তবে কেউ তার মুখোশের আড়ালে চরিত্র সম্পর্কে জানে না। সে প্রতি রাতে গাড়ি ভর্তি করে ড্রাগস বর্ডার পর্যন্ত পৌঁছে রাখে। আজকেও তার ব্যতিক্রম নয়, তবে গাড়িটার হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারছে না। ড্রাইভার রতনকে ডেকে বলে, স্যার, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। রতন দাঁতে দাঁত পিষে বলে, পাংচার হওয়ার সময় পেল না? এক্সট্রা চাকা আছে তোর কাছে? জি স্যার আছে, তবে সেটা লাগাতে একটু সময় লাগবে। যত দ্রুত পারো করো। রাতে অন্ধকারে কাটার আগেই আমাদের বন্দরে পৌঁছাতে হবে। আমি দ্রুত করার চেষ্টা করছি। ড্রাইভার তার কাজ শুরু করে দেয়। রতন ব্যস্ত ভঙ্গিতে গাড়ির মধ্যে বসে আছে, বারবার ফোনে সময়টা দেখছে। আর কিছু ঘন্টা পরেই দিনের আলো ফুটে উঠবে। যা করার এর মধ্যেই করতে হবে। সময় আরও কিছুটা পেরিয়ে যায়। রতন গলা উঁচু করে বলে, আর কতক্ষণ লাগবে? স্যার, প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ। ওকে, তাড়াতাড়ি করো। রতনের ব্যস্ততা যেন কমছেই না। সে বারবার সময় দেখছে। দিনের আলো ফুটলে নির্ঘাত ধরা পড়ে যাবে। এখন শহরের প্রত্যেক জায়গায় পুলিশ চেক করে। ড্রাইভার মনোযোগ দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ মনে হয় তার পেছনে কেউ একজন আসছে। পাতার ওপর হেঁটে আসার খসখস আওয়াজ শুনতে পায়। ড্রাইভার তড়িঘড়ি করে পেছনে ফিরে, কিন্তু না, কাউকে দেখা যাচ্ছে না। শুধু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মনের ভুল ভেবে সে আবার নিজের কাজে মন দেয়। আবার কানে আসে সেই খসখস শব্দ। এবারের শব্দটা আরও বেশি তীব্র। মনে হচ্ছে খুব কাছে শব্দটা এগিয়ে আসছে। ড্রাইভার পেছনে তাকানোর চেষ্টা করে। তার আগেই মাথায় কিছু একটা আঘাত লাগে। আঘাত লাগতেই জোরে শব্দ হয়। চারিদিকে রক্ত ছিটকে পড়ে। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। রতন চমকিয়ে বাইরে তাকায়। সে অন্ধকারের মাঝে বেশি কিছু খেয়াল করতে পারে না। শুধু একজন কালো পোশাকধারী লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে, এতটুকুই দেখতে পায়। লোকটিকে তা বোঝার কোনো উপায় নেই। সম্পূর্ণ শরীর কালো পোশাকে আবৃত, শুধু চোখজোড়া খোলা, জ্বলজ্বল করে জ্বলছে। রতন এক মুহূর্তের জন্য অপেক্ষা করে না, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বের হয়ে ছন্নছাড়া হয়ে দৌড় লাগায়। সে কোনো দিক যাচ্ছে নিজেও জানে না, শুধু মাথায় একটা কথাই আসছে, যেভাবেই হোক তাকে বাঁচতে হবে, যে কোনো মূল্যে নিজের প্রাণ বাঁচাতে হবে। পেছনে পেছনে মুখোশধারী লোকটি তাড়া করছে। এটা দেখে রতন আরও ঘাবড়ে যায়। সে একটু মোটা হয়, বেশি দৌড়াতেও পারছে না। রতনের শরীর ঘামে ভিজে যায়। প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে বাঁচাতে। মুখ দিয়ে চিৎকার করে উচ্চারণ করছে, বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো। কে আসো, আমাকে বাঁচাও। তবে কেউ বের হয়ে আসে না তাকে বাঁচাতে।
মুখোশধারী লোকটি দ্রুত বেগে ধেয়ে আসছে, প্রায় কাছাকাছি চলে আসে। রতন মৃত্যু ভয়ে প্রায় কেঁদে ওঠে, দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তা আর পারে না। অন্ধকারে পায়ের সঙ্গে কিছু একটা বেঁধে যাওয়ায় হুমড়ি খেয়ে পড়ে। সে দৌড়াতে দৌড়াতে বনের মধ্যে চলে এসেছে। রতন ওঠার চেষ্টা করে, তবে উঠতে পারছে না। ভয়ে শরীর থরথর করে কাঁপছে। ভয়ের চোটে শরীরে শক্তি পাচ্ছে না, যেন মনে হচ্ছে মাটি তাকে আঁকড়ে ধরে রেখেছে। রতন ডুকরে কেঁদে ওঠে, হাত জোর করে মুখোশধারীর উদ্দেশ্যে বলে, কে তুমি? আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে মেরো না। মুখোশধারী কোনো শব্দ উচ্চারণ করে না, ধীর পায়ে এগিয়ে যেতে থাকে রতনের দিকে। রতন ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে পিছিয়ে চলেছে, বাঁচানোর চেষ্টা করছে নিজেকে, কিন্তু প্রকৃতি তার সহায় হয় না। চাইলেও সে প্রাণ ভিক্ষা পায় না। মুখোশধারী কোনো শব্দই উচ্চারণ করে না, যেন মনে হচ্ছে সে কোনো যান্ত্রিক প্রযুক্তির সামনে আকুতি মিনতি করছে, যে শুধু কাজ করতে পারে, তবে জবাব দিতে পারে না। মুখোশধারী লোকটি রতনের একদম কাছাকাছি চলে আসে, হাতের শক্ত বস্তুটি দিয়ে চোখের পলকে রতনের মাথায় মারে। রতন আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে। লোকটি আবার মাথায় আঘাত করে, তার মাথা থেতলে যায়, রক্ত ছিটকে পড়ে চারিদিকে। ঘাতকের শরীরও রক্তে ভিজে ওঠে। রতন মাটিতে লুটিয়ে পড়ে, তরপাতে তরপাতে সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘাতক তার মৃত্যু যন্ত্রণায় ভারী আনন্দ পায়। রক্ত পিপাসুর মতো তাকিয়ে থাকে রতনের মৃতদেহের দিকে। আস্তে আস্তে সে হাসতে শুরু করে। হাসির শব্দ জোরালো হয়, বন কাঁপিয়ে হাসির শব্দ আওয়াজ তোলে। হাতের বস্তুটা ছুঁড়ে ফেলে সেখানেই, তারপর ধীরে ধীরে বন থেকে বের হয়ে আসে। পিছনে পড়ে থাকে রতনের নিস্তেজ দেহ। নতুন করে সকালের আগমন ঘটে, পাখির কিচিরমিচির শুরু হয়। আজ শহরে পাখির আগেই মানুষজন জেগে উঠেছে। ধানমন্ডির আনাচে কানাচে গিজগিজ করছে মানুষজন। ভয়াবহ দুটো বিধ্বস্ত লাশের খবর ছড়িয়ে পড়েছে সর্বস্তরের মানুষের কাছে। সবাই ছুটে এসেছে দেখতে, সঙ্গে তাদের প্রিয় নেতা, প্রিয় কাউন্সিলরের মৃত্যুতে অনেকেই শোকাহত। মানুষ ঠেলিয়ে সরানো যাচ্ছে না। পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে, লাশ দুটো মর্গে পাঠানোর ব্যবস্থা করছে। রতনের থেতলে যাওয়া মাথা দেখে সবাই ভয় পাচ্ছে। এত নিষ্ঠুর মৃত্যু কে দিতে পারে? ইতিমধ্যে চারিদিকে সাংবাদিক এসে পড়েছে, তারা একের পর এক নিউজ তৈরি করছে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি লেক পাড়। আপনারা সবাই জানেন এখানে রাতে 2টা খুন হয়েছে। তবে অবাক করার বিষয় হচ্ছে, দুজনের একজন আমাদের প্রিয় কাউন্সিলর রতন শেখ। কে কারা তাদের মেরেছে তা এখনও স্পষ্ট, এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে লাশ দুটি দেখেই বোঝা যাচ্ছে তাদের মাথায় রক্ত শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে, এবং লাশের পাশে একটি ড্রাগস ভর্তি মিনি ট্রাক পাওয়া গেছে। অনেকের মধ্যে কিছু প্রশ্ন রয়ে যায়, এই ড্রাগসগুলো কার হতে পারে, আর এখানে কাউন্সিলরই বা কী করছে? তাহলে কি কাউন্সিলর নিজেই ড্রাগস ব্যবসায়ী ছিলেন? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেলেও এর নির্দিষ্ট উত্তর কারো কাছে নেই। যতক্ষণ না সব কিছু খোলাসা হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। পুলিশ বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে সব প্রশ্নের উত্তর দেওয়ার এবং খুনিকে শনাক্ত করার। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ। ইতিমধ্যে খবরের কাগজ, টেলিভিশনের চ্যানেল সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উক্ত ঘটনা। তড়িঘড়ি করে ড্রাইভিং করছে রাফি। 5 মিনিটের মাথায় সে চৌধুরী বাড়িতে এসে থামে। গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে দ্রুত পায়ে ভিতরে চলে যায়। এই দোতলা বিশিষ্ট রাজকীয় বাড়িতে সদস্য সংখ্যা মাত্র 2 জন, নীল এবং তার বাবা আসাদ চৌধুরী। যদিও নীলের বাবা ব্যবসার সুবাদে বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকে। নীলের মা তার জন্মের বছর না ঘুরতেই মারা গেছে। এরপর আর ছেলের কথা ভেবে আসাদ চৌধুরী দ্বিতীয় বিবাহ করেননি। বাড়িতে অসংখ্য মেইড রয়েছে, তারাই বাড়ি দেখাশোনা এবং রান্নাবান্না করে। রাফি দ্রুত পায়ে ভেতরে ঢোকে, দরজা খোলাই ছিল। ঢুকতেই ড্রয়িং রুমে আসাদ চৌধুরীকে বসে থাকতে দেখে। আসাদ চৌধুরী সোফায় বসে চা খাচ্ছে। রাফি তার সামনে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে রাফি যে, কেমন আছো?
জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আসাদ চৌধুরী বিরস মুখে বলে, আমার আরও ভালো থাকা। তোমার এই বেপরোয়া বন্ধুকে নিয়ে কেমন স্বস্তিতে আছি বুঝতেই পারছো। বয়স বাড়ছে, তাকে বারবার বলছি ব্যবসাটা এখন সামলাতে, তবুও পারে না। এভাবে চললে কি হয় তুমি বলো? না আঙ্কেল, আপনার বর্তমানে তো নীলকেই সব কিছু সামলে নিতে হবে। আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, বলে দেখো পারো কি না। আঙ্কেল, নীল কোথায়? কোথায় আর থাকবে, নওয়াবজাদা নিজের রুমেই ঘুমাচ্ছে, উপরে যাওয়া আছে। রাফি মাথা নেড়ে সম্মতি জানায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নীলের রুমের মধ্যে ঢোকে। নীলের রুমের দরজা রাত দিন সব সময়ই খোলাই থাকে। কেউ তার রুমে যাওয়ার সাহস দেখায় না, এজন্য লক করার প্রয়োজনও পড়ে না। রাফি গিয়ে দেখে নীল আরামে ঘুমিয়ে আছে। এই নীল, ওঠ, তাড়াতাড়ি ওঠ। রাফি একের পর এক ডাক দিতে থাকে। অবশেষে অলস ভঙ্গিতে নীল উঠে বসে, হাই তুলে গা আড়মোড়া করে। এই সকাল সকাল ভাঙা রেডিওর মতো চিৎকার করছিস কেন? আর এত সকালে তুই এখানে কেন? সেসব বাদ দে, আগে বল আজকে নিউজ দেখেছিস? তোর কি মাথায় সমস্যা হয়েছে? টাকা দেয়, ডক্টর দেখিয়ে আয়। এসবের মধ্যে ডক্টর কোথা থেকে আসলো? মজা করিস না, সিরিয়াস হ। আমি সিরিয়াস, তোর মাথায় প্রবলেম। তুই নিজেই এই সকালে জাগিয়ে আবার বলছিস আজকের নিউজ দেখেছি কিনা। আমি তো উঠলামই তোর ডাকে। যাই হোক, বল কি নিউজ? কাউন্সিলর রতন সহ আরও একজন খুন হয়েছে, আর সেখানে একটা গাড়িও পাওয়া গেছে। গাড়ির মধ্যে ড্রাগস পাওয়া গেছে, তাই তো? এটা জানানোর জন্য আমাকে ডেকে তুললি? নীলের কথায় রাফি অবাক হয়ে যায়। মানে তুই আগে থেকেই জানতে? নীল কিছু বলে না, অলস ভঙ্গিতে আবারও হাই তোলে। রাফি জহুরি চোখে নীলকে পরখ করে। নীলের চোখজোড়া অসম্ভব লাল। যথাসম্ভব ঘুম না হওয়ার কারণেই এমনটা হয়। আর চুলগুলো, সেগুলোও তো ভেজা। রাফি নীলের ভেজা চুলে হাত দিয়ে বলে, তোর চুল ভিজা কেন? নীল সোজা সাপটা জবাব দেয়। শেষ রাতে গোসল করেছি এজন্য। রাফি আরো চমকায়, সন্দেহ চোখে বলে, শেষ রাতে কেন গোসল করেছিস? রাফির কথায় নীল বাঁকা হাসে, মজার ভঙ্গিমা করে বলে, ছি রাফি, তুই এত বাজে। একটা যুবক ছেলে ভোরবেলা গোসল করতেই পারে, এটা বুঝে নিতে হয়। আবার প্রশ্ন করে বিব্রত করবি, এটা তোর থেকে আশা করিনি। রাফি গলার আওয়াজ কমিয়ে বলে, একদম কথা ঘোরাবি না, সত্যি করে বল সব কিছু। আমি জানি এই খুন দুটো তুই করেছিস। জানিস তো প্রশ্ন কেন করছিস? মানে সত্যি তুই করেছিস? তোকে আমি বলেছিলাম না এসবে জড়াবি না? ওদের মতো মানুষকে শাস্তি দিয়ে আইন আছে, তুই কেন শাস্তি দিবি? সত্যি আইন আছে? দিনের পর দিন ওরা লোক ঠকাচ্ছে, অনৈতিক ব্যবসা করছে। কখনো পুলিশ ধরেছে? কি করেছে পুলিশ? তাই বলে এই বিষয়ে আর একটাও কথা বলবি না, নয়তো আমি রেগে যেতে বাধ্য হব। নীল বিছানা থেকে নেমে আসে, সোজাসুজি ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আবার রুমে চলে আসে। রাফি চোয়াল ঝুলিয়ে বিছানায় চুপচাপ বসে আছে। নীল রাফিকে বলে, মেয়েটার বিষয়ে খোঁজ নিতে বলেছিলাম, কি জানতে পারলি? মেয়েটার নাম মেহেক শিকদার, ধানমন্ডি ওদের বাড়ি। খুব গরিব ফ্যামিলির। বাবা সাধারণ একটা এনজিওতে চাকরি করে, কষ্টের সংসার চলে। সংসারে 3 জনই, আর মেয়েটার কোনো বয়ফ্রেন্ড নেই। নীল রাফির কথায় মুচকি হাসে। ওর বাবা যে এনজিওতে চাকরি করে, ওখানে যাবি, প্রধান কর্মকর্তা পদে চাকরি দিবি, বেতন 70,000। প্রধান কর্মকর্তা কিভাবে বানাবো আমি? আর প্রধান কর্মকর্তা হলেও বেতন খুব জোর 40,000। আমি যা বলেছি তাই হবে, যত টাকা লাগে লাগুক, এনজিও আমার নামে চাই। রাফি কিছু বলে না, অবাক হয়ে তাকিয়ে থাকে নীলের দিকে। এভাবে তাকিয়ে আছিস কেন? যা বলছি তাই কর। সবই ঠিক আছে, কিন্তু একটা সাধারণ মেয়ের জন্য এত কিছু? ও শুধু একটা মেয়ে না, আমি সাধারণ কাউকে নজর দেই না, যাকে দেয় সে সবার চাইতে অসাধারণ। রাফি দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝলাম। কি বুঝলি? তোর মনে এখন প্রেমের বসন্ত চলছে। বসন্তের ঋতুরানী তোকে বশ করে ফেলেছে। এখন যা যা বলবি আমাকে তাই করতে হবে, সব কিছুর হয়ে যাবে।
নীল রাফির কথায় ঠোঁট প্রসারিত করে হাসে। সময় আস্তে আস্তে নিজ গতিতে চলতে থাকে। দিনের পর দিন বাড়ছে। মধ্য কেটে গেছে 1 মাস। মেহেক প্রতিদিনের মতো আজকেও কলেজের জন্য রওনা দেয়। রিকশায় চড়ে বসলে রিকশাটা চলতে আরম্ভ করে সিটি কলেজের দিকে। এই 1 মাসে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তাদের পরিবারে একটু উন্নতি হয়েছে। হুট করে বাবা পদোন্নতি পায়, বেতন বাড়ে। এখন আর সংসারে আগের মতো টানাপোড়েন বাঁধে না। তবে শরীফ শিকদারের শরীর দিন দিন বয়সের ভারে অসুস্থ হয়ে পড়ছে। ইদানিং কলেজটা মেহেকের কাছে পরিচিত হয়ে উঠেছে। সে বেশ কিছু নতুন বন্ধু হয়েছে, তবে তাদের সঙ্গ খুব বেশি একটা ভালো সম্পর্ক নয় মেহেকের। সে শিউলি বেগমের কথা অনুযায়ী বেশি ফ্রেন্ড তৈরি করে না, সব সময় রশ্মির সাথেই কাটায়। এই 1 মাসে নীলের সঙ্গে মেহেকের বেশ কিছুবার কথা হয়েছে। নীল সিটি কলেজেরই স্টুডেন্ট, অনার্স 4র্থ বর্ষের। নীল নিজেই কেন যেন আগ্রহ দেখিয়ে কথা বলেছে, বিভিন্ন ছোট ছোট কাজে সহায়তা করেছে। মেহেক আগে নীলকে যতটা ভয় পেত, এখন আর ভয় পায় না। তবে সে নীলের সঙ্গে বেশি কথা বলতে চায় না, সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করে। মেহেকের ভাবনার ছেদ ঘটে কারোর কথাই। রিকশাটা ব্যস্ত রাস্তার মাঝে চলছে। মেহেক আশেপাশে তাকিয়ে দেখে, তার রিকশার ডান সাইডেই একটা বাইক দাঁড়িয়ে আছে। বাইকে বসে আছে 2জন ছেলে। মেহেক তাদের চেনে। পিছনের ছেলেটা তাদের সঙ্গেই ফার্স্ট ইয়ারের, রাইসুল নাম। দ্বিতীয়জন সিনিয়র, নীল চৌধুরীর ক্লাসমেট, তামিম ইরফান। মেহেক তামিম ইরফানকে দেখে নিজেকে গুটিয়ে নেয়। তামিম ইরফান এমপির ছেলে, এজন্যই তার ইগো বেশি। যখন যা ইচ্ছা তাই করে। সে ইদানিং যাবৎ মেহেককে ডিস্টার্ব করছে, তবে মেহেক ভয়ের কারণে কিছুই বলতে পারে না। আজকে রাস্তার মাঝে এভাবে দেখা হবে সে ভাবতেই পারেনি। তামিম মেহেকের দিকে তাকিয়ে শীষ বাজায়, বারবার মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসে। মেহেক অস্বস্তিতে পড়ে যায়। সে মেহেককে উদ্দেশ্য করে বলে, সুন্দরী দেখছি লজ্জা পাচ্ছে। লজ্জা না মাম্মা, ও তোমাকে দেখে ভয় পাচ্ছে। ভয় কেন পাচ্ছে? আমি তো ভয় দেখাতে আসিনি, আমি এসেছি আদর করতে। কথাটুকু শেষ করে এই 2জন হো হো করে হাসতে থাকে। মেহেক অস্বস্তিতে মাথা নুইয়ে ফেলে। রিকশাওয়ালা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত চালায়। তাড়াতাড়ি কলেজের সামনে এসে থামে। মেহেক রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কলেজের ভিতরে চলে যায় সে। কলেজ গেটেই রশ্মি দাঁড়িয়ে আছে। সে প্রতিদিন মেহেকের জন্য এখানেই অপেক্ষা করে। মেহেক আসতেই রশ্মি বলে, কি রে, আজ এত দেরি হলো কেন? মেহেক নিজের অস্বস্তি লুকিয়ে বলে, এমনি বাড়ি থেকে বের হতে লেট হয়ে গিয়েছিল। রোশনি ভালো করে খেয়াল করে মেহেককে, তারপর বলে, কি হয়েছে তোর? কি হবে, কিছুই না। তোকে দেখে এরকম লাগছে কেন? বাড়িতে কিছু হয়েছে? রোশনি কথা বলতে বলতে তাদের পাশ কেটে কলেজে ঢোকে তামিম। মেহেক তামিমকে দেখে ছটফটিয়ে ওঠে। রোশনিকে তাড়া দিয়ে বলে, কিছু হয়নি, এখান থেকে ভিতরে চল, ক্লাসের সময় হয়ে আসছে। এত তাড়াহুড়ো করছিস কেন? মেহেক এবার কিছুটা তেজি স্বরেই বলে, এত কথা বলছিস কেন? যেতে বলছিস চল, আমি তোকে পরে সবকিছু খুলে বলছি। মেহেক রোশনির হাত টেনে ভেতরে যেতে থাকে। তামিম বাইকটা মেহেকের শরীর ঘেঁষে চালাতে থাকে। কি হলো, তুমি বুঝতে পারছো না আমি কি চাইছি? তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে, আমার সাথে বাইকে এসো। মেহেক তামিমের কথায় উত্তর দেয় না, আরও পা চালিয়ে যেতে থাকে ভেতরে। আমাকে ইগনোর করছো? এত সাহস পাও কোথায়? জানো আমি কি করতে পারি? মেহেক তবুও কোনো কথা বলে না, মাথা নিচু করে পা চালিয়ে ভেতরে যেতে থাকে। রোশনি এতক্ষণে বুঝতে পারে বিষয়টা। তার ভয়ের মাত্রা বাড়ছে। রোশনি ভীতু টাইপের মেয়ে, অল্পতেই ভয় পেয়ে যায়। মেহেক প্রশ্নের জবাব না দিলে তামিম রেগে যায়। বাইকটা রাস্তা আটকিয়ে থামায়। মেহেকের সামনে গাড়ি ব্রেক করতেই সে থামতে বাধ্য হয়। তামিম ও রাইসুল গাড়ি থেকে নেমে আসে। তোমার কানে কি কথা যাচ্ছে না? বলছি তো তোমার সাথে আমার কথা আছে।
আপনার সাথে আমার কোনো কথা নেই, আমার পথ আটকাবেন না, ভেতরে যেতে দিন। তোমার কথা না থাকলেও আমার কথা আছে। আমাকে বেশি রাগিও না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। সো যা চাইছি দিয়ে দাও। তামিম বাজে ইঙ্গিত করে কথাটা বলে। তার কথা শুনে মেহেকের শরীর জ্বলে ওঠে, তবে সে কিছুই বলে না, পাশ কেটে চলে যেতে চায়। তামিম এবার মেহেকের হাত টেনে ধরে। রাইসুলও সে বাঁকা হাসতে থাকে। পালিয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি একবার যার দিকে নজর দিই, উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত তাকে ছাড়ি না। মেহেক হাত ছাড়ানোর চেষ্টা করে, তবে তামিমের শক্তির কাছে পেরে ওঠে না। আমার হাত ছাড়ুন, এটা কিন্তু ভালো হচ্ছে না। মেহেকের কথায় তামিম পাত্তা দেয় না। সে এবং রাইসুল কুৎসিতভাবে হাসতে থাকে। তামিম মেহেকের হাত ধরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যেতে চায়। নিজে ইচ্ছায় বললাম, গেলি না, এবার দেখি তোকে কে আটকায়। আমাকে ছাড়ুন, আমি কোথাও যাব না, ছেড়ে দিন আমাকে। মেহেক চিৎকার করলেও তামিম তাকে ছাড়ে না। ইতিমধ্যে কলেজের ছেলেমেয়েরা চারিদিকে জড়ো হয়ে দেখছে সব। রোশনি কাঁদতে শুরু করে দিয়েছে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তামিম আরও একটু যেতেই মেহেকের হাত আরও একজন চেপে ধরে। মেহেক মাথা উঁচিয়ে নীলকে দেখে একটু বাঁচার আশা করে সে। তামিম এবং নীল দুজনেই মেহেকের এক হাত ধরে রেখেছে। নীল চোয়াল শক্ত করে, চিবিয়ে চিবিয়ে তামিমকে উদ্দেশ্য করে বলে, ওর হাত ছেড়ে দে। তামিম নীলকে দেখে চিড়বিড়িয়ে ওঠে, গলা খাকারি দিয়ে বলে, নীল, এইবার একদম আমার কাজে বাধা দিবি না। প্রত্যেকবার আমি যা করতে চাই সেটাই তুই বিফলে দিস। আমি তোর সঙ্গে মারামারি করার মুডে নেই। তুই ওর হাত ছেড়ে দে, আমাকে আমার কাজ করতে দে। আমি বলেছি তুই ওর হাত ছেড়ে দে মানে ছেড়ে দিবি। তামিম নীলের কথা শুনে হাসতে হাসতে বলে, কেন, তুই যা বলবি তাই শুনতে হবে যদি না ছাড়ি? তামিম কথা শেষ করার সঙ্গে সঙ্গে নীল মুঠো পাকিয়ে একটা ঘুষি মারে তার নাক সোজা। তামিম মেহেকের হাত ছেড়ে নিজের নাক চেপে ধরে। নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তামিম রক্তটা হাত দিয়ে মুছে নীলকে বলে, আমি আবারও বলছি, তোর সাথে আমি ঝামেলায় জড়তে চাই না। আমার কাজে বাগড়া দিবি না। তুই ওর দিকে চোখ তুলেও তাকাবি না, তাকালেও তোর চোখ আমি একদম উপড়ে ফেলবো। কেন, তুই কি ওর পার্সোনাল কাস্টমার? তামিমের কথায় নীল হাতের মুঠো পাকিয়ে নেয়। চারিদিকে সবাই জড়ো হয়ে গেছে। মেহেক লজ্জা অপমানে মাথা নুইয়ে ফেলে। তোকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই মেহেকের দিকে চোখ তুলেও তাকাবি না। তামিম নীলের কথা উপেক্ষা করে বলে, আমিও বলে দিচ্ছি, তুই একটা পতিতা মেয়েকে নিয়ে আমার সঙ্গে ঝামেলা জড়াস না, নাহলে বিষয়টা ভালো হবে না। নীল তামিমের কথায় আর রাগ সামলাতে পারে না। ছুটে গিয়ে তামিমের কলার চেপে ধরে, তারপর চিবিয়ে চিবিয়ে বলে, ও কোনো পতিতা মেয়ে নয়, ওকে নিয়ে একটাও বাজে কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি 100 বার বলবো, ও পতিতা পতিতা পতিতা। নীল নিজেকে কন্ট্রোল করতে পারে না। তামিমকে আবারও ঘুষি মারে একের পর এক। তামিম টাল সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়ে। নীল তবুও দমে যায় না, তেড়ে গিয়ে তামিমকে একের পর এক মারতে থাকে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। রাইসুল নীলের ভয়ে কলেজ ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। নীল তামিমকে দিক বিদিক না দেখে মারতেই থাকে। মারামারির এক পর্যায়ে রাফি নীলের হাতে একটা ক্রিকেট খেলার ব্যাট তুলে দেয়। নীল কাঠের ব্যাটটা দিয়েই তামিমকে মাথায় বাড়ি মারে। মুহূর্তেই তামিমের মাথা ফেটে রক্ত চারিদিকে ছিটকে পড়ে। মেহেক ভয় পেয়ে যায়, চিৎকার করে নীলের দিকে দৌড়ে যায়, আটকানোর চেষ্টা করে। ছাড়ুন, এভাবে মারবেন না, মরে যাবে তো, ছেড়ে দিন। নীলের মস্তিষ্কে মেহেকের কণ্ঠ যায় না। সে নিজের খায়েশ মতো তামিমের শরীরের নানান জায়গায় ব্যাট দিয়ে পিটিয়েই চলেছে। তার কানে লেলিহান শিখার মতো একটা শব্দই বাজছে, মেহেক পতিতা। মেহেক চাইলেও নীলের পুরুষালী শক্তির সঙ্গে পেরে ওঠে না। রোশনি মেহেককে টেনে দূরে নিয়ে যায়, নয়তো তারও লেগে যেতে পারে। নীল নিজের খায়েশ মতো তামিমকে পিটিয়ে তবেই ক্ষান্ত হয়। হাতের ব্যাটটা দূরে ছুঁড়ে ফেলে। ইতিমধ্যে কলেজের সবাই চারিদিকে জড়ো হয়েছে। প্রিন্সিপাল স্যার, ম্যাডাম সবাই রয়েছে, তবে নীলকে আটকানোর মতো স্পর্ধা কারোরই নেই। তামিমের সম্পূর্ণ শরীর রক্তে ভেজা,
চোখ জোড়া নিভু নিভু হয়ে আছে, যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারে। নীল বাজ খাই কণ্ঠে চিৎকার করে বলে, ও পতিতা নয়, যে বলবে ও পতিতা আমি তার অস্তিত্বই বিলীন করে দেব। আজ থেকে যে ওর দিকে চোখ তুলে তাকাবে তার অবস্থাও ঠিক এর মতো হবে। ও শুধু আমার, আমি ছাড়া ওর দিকে কেউ তাকাবে না, কেউ না। আমি মেহেককে ভালোবাসি, মেহেক শুধু আমার। ওর দিকে কুদৃষ্টি গেলে আমি কাউকে ছেড়ে দেব না। নীল কথাগুলো বলে কলেজ থেকে বেরিয়ে যায়। রাফি তার পেছন পেছন দৌড়ে বেরিয়ে যায়। নীল যেতেই প্রিন্সিপাল তামিমের দিকে এগিয়ে আসে। তাকে হসপিটালে নিতে হবে, নয়তো বাঁচবে না। মেহেক স্তব্ধ হয়ে যায়। সে এতদিন যে ভয়টা পাচ্ছিল, আজ সেটাই হলো। সে তো নীলের মতো ছেলেকে জীবনসঙ্গী হিসেবে চায় না। তামিমের অবস্থা খুবই শোচনীয়। মেহেক তার দিকে এক পলক তাকায়, এর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। চারিদিকে সব স্টুডেন্ট মেহেক ও নীলকে নিয়ে রীতিমতো ফিসফিসানি কানাঘোষা শুরু করে দিয়েছে। অনেকেই অনেক রকমের কথাবার্তা বলতে শুরু করেছে। মেহেকের এ সকল কথা শুনতে খারাপ লাগলেও কিছুই বলতে পারছে না। দোষ না করেও আজকে দোষী হয়ে গেল সে। বিভিন্ন রকমের কথাবার্তা মেহেক সহ্য করতে পারে না। চোখে জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে কলেজ থেকে বের হয়ে চলে আসে। তার পেছনে পেছনে রোশনিও আসে। সে মেহেককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। মেহেক কেঁদে কেটে নাজেহাল অবস্থা করে। সে সরাসরি রিকশায় উঠে বাড়ি চলে আসে। রোশনি কিছু করতে না পেরে নিজের বাড়িতে চলে যায়। আস্তে আস্তে সময় বাড়তে থাকে। দিন শেষে রাত নেমে আসে। মেহেক বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। আজকের সারাটা দিন তার ঘোরের মধ্যেই কেটেছে। একবারের জন্য বাইরে বের হয়নি, শুধু মায়ের জোরাজুরিতে খেতে বের হয়েছিল। মেহেক এসব কিছু শিউলি কিংবা শরীফ শিকদার কাউকেই জানায়নি, সব কিছুই গোপন রেখেছে। রাত 9টার কাছাকাছি মেহেক বিছানায় পড়ে আছে। চোখে বিন্দুমাত্র ঘুম নেই। আজ পড়াশুনো চিন্তা মাথায় আসছে না তার। সে চেয়েছিল কলেজে সব সময় ভালো মেয়ে হিসেবে পরিচিতি পেতে, অথচ পরিস্থিতি তাকে চরিত্রহীন করে তুলল। এখন কেউ হাজারবার বললেও বিশ্বাস করবে না। আসলেই নীলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আর না কখনো ছিল। এই মুখ মেহেক কলেজে আবার দেখাবে কিভাবে? এসব ভাবতে আবারও 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেহেকের চোখ থেকে। কিছুই ভালো লাগছে না তার। কি থেকে কি হয়ে গেল? যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো শেষমেশ। মেহেকের ভাবনার ছেদ ঘটে ফোনের রিংটোনে। বিছানার একপাশে পড়ে রয়েছে ফোনটা। মেহেক সেটা হাতে তুলে নেয়। স্ক্রিনে আননোন নাম্বার দেখে কিছুটা ভাবনায় পড়ে। তার নম্বর কাউকে দেয়া হয়নি, গুটি কয়েক মানুষ ছাড়া। তাহলে কে হতে পারে? কল ধরবে কি ধরবে না সেই চিন্তায় পড়ে যায়। রং নাম্বার হবে হয়তো ভেবে ফোনটা আবারও আগের জায়গায় রেখে দেয়। তবে কল কেটে যেতেই আবারও বেজে ওঠে। মেহেক তবুও রিসিভ করে না। তবুও কলটা একের পর এক বেজেই চলেছে। এক সময় প্রায় বিরক্ত হয়েই মেহেক কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অপর পাশে মেহেকের কণ্ঠস্বর শুনে নীল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেমন যেন মনটা শান্ত হয়ে যায়। রেসপন্স না পেয়ে মেহেক আবার বলে, কে বলছেন? আননোন নাম্বার থেকে ফোন দিয়ে আবার কথা বলছেন না? মেহেক কলটা কেটে দিতে উদ্যত হয়। তখনই নীল বলে, মেহেক, আমি নীল। মেহেকের হাত থমকে যায়। কাটতে গিয়েও পারে না। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর আবেগ কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? যে মনের খোঁজ করতে পারে তার কাছে নম্বরের খোঁজ করা বিশেষ কিছু নয়। মেহেক কোনো জবাব দেয় না, চুপচাপ শুনতে থাকে। নীল মেহেকের কথা শুনতে না পেয়ে আবারও বলে, আমি কল দেওয়ায় কি তুমি বিরক্ত? মেহেক এই প্রশ্নের জবাব দেয় না, বরং নিজেই পাল্টা প্রশ্ন করে, ফোন কেন দিয়েছেন? কলেজের মধ্যে আমার চরিত্রে দাগ লাগিয়েও শান্তি হয়নি? মেহেকের কথায় নীল কিছুটা অপরাধ বোধ করে। আর এভাবে সবার সামনে বলা সত্যিই তার উচিত হয়নি।
আমাকে ভুল বুঝো না মেহেক, আমি যা বলেছি মন থেকেই বলেছি। যদি ভালোবাসা প্রকাশ করলে চরিত্রহীন তকমা পেতে হয়, আমি সেটা কবুল করলাম। পুরুষ মানুষের চরিত্রে কখনো দাগ লাগে না। আর আপনারা বড় লোক মানুষ, আপনাদের স্ট্যাটাস, টাকা নিচে সব কিছুর ঢাকা পড়ে থাকে। আপনাদের এতে কিছুই হবে না। যা হওয়ার তা তো আমারই হয়ে গেল। এবার শান্তি পেয়েছেন তো? সবাই আমার চরিত্রের দিকে আঙুল তুলবে, এতেই তো আপনার শান্তি। মেহেক, আমাকে ভুল বুঝো না, আমার তখন মাথা ঠিক ছিল না। যা বলেছি মনের কথাই বলেছি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মেহেক নীলের এই কথার প্রেক্ষিতে কিছুই বলে না। আপনার বলা শেষ, এবার ফোন রাখুন। আমি তোমার বাড়ির ডান সাইডে দাঁড়িয়ে আছি, তুমি একটু বাইরে এসো। বেশি না, অল্প কিছু কথা বলবো। নীলের কথায় মেহেক চমকে ওঠে। বাড়ির বাইরে মানে? তার আব্বু কিছু দেখলে তো বিপদ হয়ে যাবে। আপনি এখানে এসেছেন কেন? চলে যান। আপনি এখানে কেন এসেছেন? চলে যান। তুমি বাইরে না আসলে আমি কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি চাচ্ছেনটা কি? এবার আব্বু দেখুক, তারপর বাড়ি থেকে বের করে দিক? অপমান করেও আপনার ইচ্ছে পূরণ হয়নি, এবার কি চাচ্ছেন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক? দেখবে না, আমি বেশি সময় নেব না, জাস্ট কয়েকটা কথা বলবো। সরি, আমি যেতে পারবো না। মেহেক নীলকে আর কিছু বলার সুযোগ দেয় না। কিছু বলার পূর্বেই খট করে কলটা কেটে দেয়। তবে কল কেটেও মেহেক স্বস্তি পায় না। নীল যেখানে দাঁড়িয়ে আছে সেটা বাড়ি থেকে সহজেই দেখা যাচ্ছে। বাবা কিংবা মা দেখলে একটা না একটা ঝামেলা বাঁধবেই। মেহেক চিন্তা করতে থাকে, এখন তার কি করা উচিত? বাইরে যাবে নাকি যাবে না? তবে এত কিছুর পরেও বাইরে গিয়ে নীলের সামনাসামনি হওয়ার মতো সাহস সে পাচ্ছে না। মেহেক রুমের মধ্যে অধৈর্য হয়ে পায়চারি করতে থাকে। ভয় হচ্ছে প্রচুর, এটা নিয়ে আবার নতুন ঝামেলা তৈরি না হয়। বাইকে হেলান দিয়ে নীল দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করতে থাকে মেহেকের জন্য। তার পূর্ণ বিশ্বাস মেহেক ঠিকই আসবে, আসবেই আসবে। তার পাশে রাফিও দাঁড়িয়ে আছে। রাফি নীলকে বলে, আমার মনে হয় না আসবে, তাছাড়া সরাসরি বললেও তো আসবে না। চল আমরা ফিরে যাই। দেখা না করে আমি কোথাও যাব না। আমি জানি ও আসবে, আসতে তো ওকে হবেই। রাফি আর কিছু বলে না, বলেও লাভ হবে না। নীল যখন কিছু নিয়ে জেদ ধরে সেটা পূরণ করেই ছাড়ে। দুজনে বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বাদেই সত্যি সত্যি মেহেক আসে। তাকে আসতে দেখে রাফি নীলকে বলে, ওই দেখ মেয়েটা আসছে। নীল মাথা উঁচু করে মেহেকের দিকে তাকায়। সে মাথা নিচু করে চুপচাপ হেঁটে আসছে এদিকেই। ওড়নাটা মাথায় দিয়ে রেখেছে, মুখ আড়াল করতে। নীল তার দিকে ঘোর লাগানো চোখে তাকিয়ে থাকে। তার মুখে হাসি ফুটে ওঠে। নীল জানতো মেহেক না এসে থাকতে পারবে না। মেহেক ধীরে ধীরে নীলের সামনে এসে দাঁড়ায়। প্রথমে নীলের তাকানো দেখে একটু অস্বস্তি বোধ করে। পরবর্তীতে নিজেকে স্বাভাবিক করে মুখে রাগী ভাব ফুটিয়ে তোলে। কণ্ঠে শক্ততা এনে বলে, কেন ডেকেছেন আমায়? কি করবেন বলুন। নীল শান্ত দৃষ্টিতে মেহেকের দিকে তাকায়। একটু সময় নিয়ে বলে, মেহেক, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝছো কেন? আমি তোমাকে অপমানের জন্য কথাটা বলিনি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তো আমি কি করব? আমি আপনাকে ভালোবাসি না। কেন বাসো না? কি কমতি আছে আমার মধ্যে? আমি এসব ভালোবাসে বিশ্বাসী নয়। 2 দিন ভালোবেসে 3 দিনের বেলায় হারিয়ে যাওয়ার সম্পর্ক আমি ঘৃণা করি। আমি হারিয়ে যেতে তোমাকে ভালোবাসি না, আমি সবসময় আগলে রাখতে তোমাকে ভালোবাসি। এই ভিত্তিহীন সম্পর্ক তোমার কাছে বিশ্বাসযোগ্য না মনে হলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে চাই। না, এটা হয় না। কেন হয় না? কি নেই আমার? টাকা পয়সা, বাড়ি গাড়ি, তুমি যা চাইবে তাই পাবে। এগুলো আপনার কাছে অল্প সময়ের আবেগ। আবেগ দিয়ে জীবন চলে না। আপনাদের মতো বড় লোকের সঙ্গে আমাদের মানায় না। আমরা আপনাদের সঙ্গে আত্মীয় করতে যোগ্য নই। আপনি হয়তো মানছেন, আপনার পরিবার না মানতেও পারে। আমি চাই না এইসব বিষয় নিয়ে আমার বাবা কোনোভাবে হার্ট হোক। আমার পরিবারকে মানানোর দায়িত্ব আমার। তবুও
আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নীল এবার একটু তেজ নিয়েই বলে। কেন পারবে না? কি সমস্যা আমার মধ্যে? আমি বলতে বাধ্য নই। আপনি এখন আসতে পারেন। এখানে এভাবে থেকে আমার বিপদ তৈরি করবেন না। আমাকে কেন বিয়ে করতে চাও না? সমস্যাটা কি আমাকে বলো। বললাম তো, আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমাকে বলতেই হবে কি সমস্যা আমার মধ্যে। কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না? নীলের জেদে মেহেক রেগে যায়, গলায় তেজ নিয়েই বলে। আপনার মতো মস্তানকে আমার জীবনসঙ্গী হিসেবে আমি চাই না। আমি এই ধরনের মানুষকে ঘৃণা করি, যে অন্যদের নির্দয়ের মতো মারতে পারে। তার অন্তত ভালোবাসার মতো মন থাকতে পারে না। আপনি আমাকে একদম ডিস্টার্ব করবেন না, নয়তো আমি পুলিশ কেস করতে বাধ্য হব। আর একদম ভালোবাসার নাটক করতে আসবেন না। এই রকম চরিত্রের কাউকে ভালোবাসার আগে আমার মৃত্যু কবুল হোক। মেহেকের কথার প্রেক্ষিতে নীল কিছুই বলার ভাষা পায় না। রাফি পাশ থেকে বলে, মাস্তানকে অপছন্দ করেন, অথচ আজকে এই মাস্তানের জন্যই বেঁচে ফিরলেন। যখন তামিম আপনার চরিত্র নষ্ট মেতে উঠেছিল, তখন এই মাস্তানি আপনাকে বাঁচিয়েছে। ভাই চাইলেই পারতেন আপনাকে জোর করে বিয়ে করতে। সে চাইলে কেউ আটকাতে পারতো না, কিন্তু এমনটা না করে আপনার সম্মতিতে একটা সম্পর্ক তৈরি করতে চাইছে। আপনি নিজেকে কি মনে করেন আপনার জন্য রাজপুত্র অপেক্ষা করছে? আমার ভাইয়ের চেয়ে ভালো আর কাকে পাবেন? আপনি কি জানতেন না, বুঝতেন না ভাই আপনাকে পছন্দ করে? দুইবার বাঁচিয়েছে, ছোট বড় কত সাহায্য করেছে। আপনি তো একটা স্বার্থপর মহিলা, যে শুধু স্বার্থের সময়ে মানুষকে ব্যবহার করে আসে। নীল রাফিকে আর কিছু বলতে দেয় না, ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। রাফি, একটা কথাও বলবি না, চুপ। নীলের উপরে রাফি আর কিছু বলতে পারে না, চুপ করে যায়। মেহেক মাথা নিচু করে রেখেছে, তার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। এতটা অপমান আগে কখনোই হয়নি সে। আসলেই আজ নিজেকে নিজের কাছে স্বার্থপর মনে হচ্ছে তার। নীল মেহেকের দিকে তাকায়, তারপর শান্ত স্বরে বলে, সব জায়গায় জোর করলেও ভালোবাসার কাছে আমি জোর করব না। সব কিছু জোর করে হয় না। আমি চাইলেই তোমাকে জোর করে বিয়ে করতে পারি, কিন্তু এমনটা আমি করব না। আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমাকে ভালোবাসো। তুমি আমাকে পছন্দ করো না, আমি মেনে নিলাম। আমি তোমাকে আর কখনোই ডিস্টার্ব করব না, আর না কখনো তোমার সাথে কথা বলার চেষ্টা করব। তবে ভেবো না তোমাকে ভুলে যাব। তোমাকে আমি প্রতি সময় মনে রাখব। আমার ভালোবাসা তোমার প্রতি বিন্দুমাত্র কমবে না। আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব, দূর থেকেই তোমাকে দেখে যাব, অপেক্ষা করে যাব এই সম্পূর্ণ জীবনটা। যদি তুমি কখনো ফিরে আসো, এই অপেক্ষায় কেটে যাবে আমার বাকিটা জীবন। আমি তোমার অপেক্ষায় রইলাম। ভালো থেকো। কথা শেষ করে নীল বাইকে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে দুজনেই সেখান থেকে চলে যায়। মেহেক মাথা উঁচু করে তাদের যাওয়ার পানে তাকায়। চোখের আড়ালে বাইকটা চলে গেলেই ছুটে বাড়ির মধ্যে চলে আসে সে। মেহেক নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে ফেলে। ইতিমধ্যে শিউলি ও শরীফ শিকদার ঘুমিয়ে পড়েছে। মেহেক বিছানায় গিয়ে শুয়ে পড়ে, ডুকরে কেঁদে ওঠে। সে নিজেও নীলকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে, তবে সে চায় না তার জন্যে তার পরিবারের সম্মান নষ্ট হোক। নীলের পরিবার কখনোই তাদের মতো গরিবের সঙ্গে আত্মীয়তা করতে চাইবে না। আর এসব কথা চারিদিকে ছড়িয়ে পড়লে মেহেকের পরিবারের সম্মান যাবে। মেহেক কিছুতেই এটা সহ্য করতে পারবে না। সে বামুন হয়ে চাঁদে হাত দিতে পারবে না। তার কাছে নীল আকাশের চাঁদের মতো, যে চাঁদ ধরার যোগ্যতা মেহেকের নেই। শহরের সবচেয়ে ধনী বাড়ির বউ হওয়ার স্বপ্ন সে কখনোই দেখেনি। তাহলে পরিস্থিতি কেন তাকে এখানে এনে দাঁড় করালো? মেহেক ডুকরে কাঁদতে থাকে, তার কান্না কিছুতেই কমছে না। নিজেকে আজ খুব বড় অপরাধী মনে হচ্ছে। রাফির বলা কথাগুলো তার কানে বাজছে। আসলেই সে একজন স্বার্থপর, শুধু নিজের স্বার্থই বুঝে এসেছে, কখনো অন্যদের নিয়ে ভাবেইনি।